পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তোমরা জানো যে সামনেই তোমাদের দ্বিতীয় সাবমিটিভ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষায় তোমাদের পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়টি যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর সাথে উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে, কাজেই তোমরা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী ভালোভাবে এই প্রশ্নের উত্তরগুলিকে প্রস্তুতি করে নিয়ে যাবে। তো তোমাদের এই দ্বিতীয় সাবমিটিভ যে পরীক্ষাটি আছে সেখানে তোমাদের মোট 30 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে তোমাদের 1 ঘন্টা সময় থাকবে। একটু পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সেটা তোমাদের একটু জানাই। প্রথমে দেখো, তোমাদের 10টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, 1 নম্বরের, অর্থাৎ 10টা এমসিকিউ থাকবে, যেখান থেকে 4টি অপশন থাকবে বা 3টি অপশন থাকবে, সেখান থেকে তোমাদেরকে একটা সঠিক উত্তর বেছে নিতে হবে। তো এখানে মোট 10 নম্বর থাকবে। ঠিক আছে, 10টা থাকবে 1 নম্বরের, মোট 10 নম্বর। দ্বিতীয় হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে, সেই শূন্যস্থান পূরণ থাকবে তোমাদের 5টা। ঠিক আছে, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে, মোট হচ্ছে 5 নম্বর থাকবে। এরপর হচ্ছে তৃতীয়ত যেখানে থাকছে তোমাদের 7টা থাকবে। ঠিক আছে, 1 নম্বরের, সেখানে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে। তো মোট থাকবে এখানে 7 নম্বর। এবং 4টে তোমাদের থাকবে 2 নম্বরের প্রশ্ন, যেখানে মোট হচ্ছে 4 2 8, 8 নম্বর। তাহলে দেখো 10 5 15, 15 7 22, 22 আর 8 30, মোট তোমাদের এখান থেকে 30 নম্বরের প্রশ্নপত্র তৈরি হবে। তো তোমরা প্রত্যেকের সিলেবাস জানোই, তোমাদের স্কুল থেকে আশা করি প্রত্যেককে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রী আশা করব যে সিলেবাস তোমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করি। প্রথমেই দেখো, তোমাদের 1 নম্বরের 10টা প্রশ্ন তোমাদের এখানে রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এই প্রশ্নগুলো আমি তোমাদের 3 থেকে 4টি ক্লাস দেব এবং সেই 3 থেকে 4টি ক্লাসে যে প্রশ্নগুলো বলবো সেখান থেকে 90 থেকে 100% প্রশ্ন তোমরা কমন পাবে। ঠিক আছে, 90% প্রশ্ন কমন পাবে। এখান থেকে প্রত্যেকটা স্কুল ভেদে যেহেতু প্রশ্নপত্র আলাদা হয়, তা সত্ত্বেও অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমরা এই 3 থেকে 4টি ক্লাসে যে প্রশ্নগুলি আমি দেবো পরিবেশ ও বিজ্ঞানের, সেই প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবে। তো কি কি প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? 4টি অপশন আছে, দামোদর, হলদি, রূপনারায়ণ। সঠিক উত্তর হবে তোমাদের রূপনারায়ণ। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো? 4টি অপশন, গড়গাবুড়ু, সান্দাকফু, কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তর হবে অপশন খ, সান্দাকফু। এরপর হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন, আউশ ও আমন ধান হলো? অপশন ক, আউশ ও আমন হলো। ঠিক আছে, ধান, গম, যবের প্রকারভেদ। তো আমরা প্রত্যেকে জানি যে আউশ আর আমন এগুলো হচ্ছে ধানের নাম, তাহলে সঠিক উত্তর হবে অপশন ক, ধান। 4 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরুর জন্মদিনটি পালিত হয়? অপশন কতে আছে শিক্ষক দিবস হিসাবে, অপশন খতে আছে শিশু দিবস হিসাবে, অপশন গতে আছে স্বাধীনতা দিবস হিসাবে। তাহলে আমরা প্রত্যেকে জানি যে জওহরলাল নেহরুর জন্মদিনটা কী হিসাবে পালিত হয়? অপশন খ হবে সঠিক উত্তর, শিশু দিবস হিসাবে পালিত হয়। আর তোমরা বলো দেখি কমেন্টে যে শিক্ষক দিবস কার জন্মদিনের উদ্দেশ্যে পালিত হয়, এটা তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, শিক্ষক দিবস কার জন্মদিনের উদ্দেশ্যে পালিত হয়? আচ্ছা, এটা তোমরা কমেন্টে জানাও। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সামুদ্রিক মাছ হলো? 3টি অপশন, রুই, কাতলা, সার্ডিন। দেখো, রুই, কাতলা এগুলো কিন্তু সামুদ্রিক মাছ নয়, এগুলো আমরা মিষ্টি জলের মাছ, আমরা সাধারণভাবে খেয়ে থাকি, তোমরা প্রত্যেকে খেয়ে থাকো। এখানে অপশন গটা হবে সঠিক উত্তর, সার্ডিন। 6 নম্বর প্রশ্ন, লাল মাটি দেখা যায় কোন জেলায় দেখা যায়? 3টে অপশন, দার্জিলিং, কোচবিহার, পুরুলিয়া। সঠিক উত্তর হবে এখানে অপশন গ, পুরুলিয়া জেলায় লাল মাটি দেখা যায়। 7 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ দাও? 3টে অপশন আছে, বট গাছ, কলা গাছ, গড়ান গাছ। তাহলে আমরা প্রত্যেকে জানি অপশন গ হবে সঠিক উত্তর, ম্যানগ্রোভ গাছের উদাহরণ। ঠিক আছে, গড়ান। এছাড়াও কিন্তু সুন্দরীও রয়েছে। ঠিক আছে, সেটাও একটা ম্যানগ্রোভ গাছ। গড়ান, গেওয়া, সুন্দরী এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যানগ্রোভ গাছ, এবং বলে রাখি এই সমস্ত গাছের শ্বাসমূল দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায় কোথায়? সুন্দরবনে, কুলিক পাখিরালয়ে, জলদাপাড়ায়। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন গ, জলদাপাড়ায়। চলে যাবো পরবর্তী 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলেছে যে তোমাদের এখানে বলা হয়েছে 9 নম্বর প্রশ্নে যে বন্দর শহর ও পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত স্থান? 3টে অপশন, হলদিয়া, শিলিগুড়ি, খড়গপুর। সঠিক উত্তর হবে অপশন ক, হলদিয়া। 10 নম্বর প্রশ্ন, একটি প্রাকৃতিক কীটনাশকের নাম? ঠিক আছে, যেটাকে আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করি, কেঁচো, নিমপাতা, গোবর সার। সঠিক উত্তর হবে অপশন ক, নিমপাতা। তোমরা তোমাদের টেক্সট বইয়ে দেখে থাকবে নিমপাতা দেওয়া আছে, যেটাকে আমরা কীটনাশক হিসাবে ব্যবহার করে থাকি, এবং যেহেতু এটা প্রকৃতি থেকেই পাওয়া যায়, আমাদেরকে আলাদা করে নিমপাতা কিনতে হয় না,
সেক্ষেত্রে এটা আমাদের প্রাকৃতিক একটা কীটনাশক। এরপর চলে আসবো তোমাদের 2 এর দাগের, যেখানে শূন্যস্থান পূরণ থাকবে এবং অনেকগুলো অপশন থাকবে। তোমাদের এক্সট্রা একটা কি দুটো প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রেও বেশি থাকবে, সেখান থেকে যে কোনো 5টা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখো, রায়গঞ্জ ড্যাশ জেলার অন্তর্গত? সঠিক উত্তর হবে উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। তার পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো একটি নিত্যবহ নদী? আমরা প্রত্যেকে জানি গঙ্গা দীর্ঘতম নদী, একটা নিত্যবহ নদী। এছাড়াও আমাদের তিস্তা, তোরসা, জলঢাক, রায়ডাগা এই যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু নিত্যবহ নদী, অর্থাৎ যে সমস্ত নদীগুলোতে সারা বছর ধরেই জল প্রবাহ হয়, ঠিক আছে? নিত্যবহ নদী কাকে বলে একটু তোমরা প্রত্যেকেই দেখে রাখবে। 3 দাগের প্রশ্ন, ড্যাশের রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে? কোথায় কোথায় রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে প্রত্যেকে জানো? চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে। চলে যাবো 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন বলছে বুদ্ধি একটা ড্যাশ? প্রত্যেকে আমরা কি জানি বুদ্ধি হচ্ছে একটা মানসিক ক্ষমতা। 5 দাগের প্রশ্ন, ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো ড্যাশ? সঠিক উত্তর হবে হারভেস্টার। 6 নম্বর প্রশ্ন, বাঁশের কেল্লা বানিয়েছিলেন? কে বানিয়েছিলেন বাঁশের কেল্লা? তিতুমির। এই তিতুমিরের নাম কি, আসল নাম কি? এটা তোমরা প্রত্যেকেই মুখস্থ করবে, মীর নিসার আলী, ঠিক আছে? তিতুমিরের আসল নাম। এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল ড্যাশ সালে? উত্তর হবে 1905 সালে, ঠিক আছে? বঙ্গভঙ্গ কী করেছিলেন? লর্ড কার্জন। কত সালে হয়েছিল? 1905 সালে হয়েছিল। এরপর আসবো আমরা 3 দাগে। 3 দাগের বলেছে তোমাদের নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও, ঠিক আছে? নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। 7টা প্রশ্ন তোমাদেরকে এখান থেকে করতে হবে। তোমাদের একটা কি দুটো বা অথবা 3টে প্রশ্ন বেশিও দেওয়া থাকতে পারে। তো প্রথম প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। 2 নম্বর প্রশ্ন, রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে তুঁত গাছ ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন, বক্সা অরণ্যের প্রবেশদ্বার কাকে বলা হয়? সঠিক উত্তর হবে আলিপুর দুয়ারকে বলা হয়। চলে যাব 4 দাগের প্রশ্নে। 4 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে? বলা হচ্ছে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে কি বলে? উত্তরটা হবে ধাপ চাষ, যেটাকে আমরা ইংলিশে টেরিস ফার্মিং বলি, ঠিক আছে? তো প্রশ্নটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে, ধাপ চাষ কাকে বলে বা ধাপ চাষ কি, অথবা ধাপ চাষ কোন অঞ্চলে দেখা যায়, ঠিক আছে? উত্তর হবে পাহাড়ি অঞ্চলে দেখা যায়। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এখানে যতগুলো প্রশ্ন প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তবে এই ধাপ চাষটা কিন্তু বেশিরভাগ পরীক্ষায় আসতে দেখা যায়। 5 দাগের প্রশ্ন কি বলা হচ্ছে? বর্ধমান জেলার দুটি বিখ্যাত মিষ্টির নাম? সীতাভোগ ও মিহিদানা। 6 নম্বর প্রশ্ন, ডিভিসির পুরো কথাটি কি? ঠিক আছে, উত্তরটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। যারা ইংলিশে বানান করে লিখতে পারবে তারা ইংলিশেও লিখতে পারো, যারা পারবে না তারা বাংলাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ডিভিসি এটা কোন নদীতে দেখা যায় এবং এটা কেন বানানো হয়েছিল, ঠিক আছে? এটা একটু তোমরা তোমাদের টেক্সট বই থেকে ভালোভাবে পড়বে। 7 দাগের প্রশ্ন, আমাদের দেশের দুজন বিখ্যাত বিজ্ঞানীর নাম? একজন হচ্ছে সিভি রমন আর একজন হচ্ছে জগদীশচন্দ্র বসু, ঠিক আছে? দুজন বিখ্যাত বিজ্ঞানী। এরপর হচ্ছে 4 দাগে। 4 দাগে হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে, 4টে থাকবে, ঠিক আছে? মোট 8 নম্বর এই অংশ থেকে থাকবে, একটু বড় তোমাদেরকে লিখতেই হবে। তো প্রথম হচ্ছে 1 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লেখো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে যতগুলো প্রশ্ন প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা কি বলেছে না, সুন্দরবন অঞ্চলে মানুষের জীবিকা প্রধানত প্রকৃতি নির্ভর, অর্থাৎ প্রকৃতির ওপর নির্ভর করে তারা থাকে। এই অঞ্চলে বসবাসকারী মানুষেরা বন ও নদীর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এখানে অনেক মানুষ মাছ ধরা, কাঁকড়া, চিংড়ি সংগ্রহের মাধ্যমে জীবিকা অর্জন করে, ঠিক আছে? তাহলে সেখানকার মানুষজনরা কী করে? কেউ মাছ ধরে, কেউ কাঁকড়া, কেউ চিংড়ি, এসব সংগ্রহ করে সেগুলোকে বিক্রির মাধ্যমে তারা অর্থ উপার্জন করে এবং সেগুলো দিয়েই তাদের পেট চালায়। এছাড়াও কী করে? মধু সংগ্রহ করে, কাঠ বা বনজ সম্পদ সংগ্রহ করে, এগুলো একটা তার আয়ের উৎস করে, ঠিক আছে? মধু বা কাঠ সংগ্রহ করে সেগুলোকে বিক্রি করে। কিছু মানুষ আবার কী করে? কৃষিকাজ করে, বিশেষ করে কী করে? ধান চাষ করে। আর যদি লবণাক্ত মাটি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষাবাদ আবার কঠিন হয়ে পড়ে। যারা চাষ করে, ধরো সেখানে তো লবণাক্ত জল, সমুদ্রের জল, তো সেই জলের কারণে যদি মাটি লবণাক্ত হয়ে পড়ে বেশিরভাগ, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাষবাদটাও তাদের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। তাহলে সেখানকার মানুষ কীভাবে কী করে সেটা তোমাকে লিখতে হবে, মানে জীবিকাটা কীভাবে তারা নির্বাহ করে। এই আরও কী করবে? যে সুন্দরবনের মানুষের জীবিকা অনেক ঝুঁকিপূর্ণ। কেন না, কারণ তাদের এখানে দেখো বাঘ থাকে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বিপদের সম্মুখীন হতে হয়, তবু তারা সাহসের সাথে প্রতিকূল পরিবেশে জীবনযাপন করে। এই জিনিসটা তোমরা পড়বে এবং নিজের ভাষায় বানিয়ে লিখবে, সেটা তোমাদের জন্য যথেষ্ট ভালো হবে।
এবার হচ্ছে 4 দাগের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা 2 নম্বরের জন্য দিতে পারে, তোমাদের 1 নম্বরের জন্য কখনো কখনো দিতে পারে। কি প্রশ্ন? 4টি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। তোমাদেরকে প্রশ্নটা এভাবেও দিতে পারে যে লুপ্তপ্রায় মাছ কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, তো 4টি লুপ্তপ্রায় মাছ তোমরা মুখস্থ করবে: ন্যাদোস, খুরশলা, সরপুঁটি, মৌরলা। ঠিক আছে, আরও আছে, তোমরা এই 4টি আপাতত মুখস্থ রাখবে। এরপর হচ্ছে 3 দাগের প্রশ্ন কি করবে, যে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হবে। ঠিক আছে, আমরা ভালো ফসল ফলানোর জন্য মাটিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করি। এবার তুমি অতিরিক্ত যদি ব্যবহার করে দাও ভালো ফসলের তাগিদে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে। তো দেখো, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে মাটি, জল ও বায়ু দূষিত হয়, উপকারী পোকা ও মাটির উর্বরতা নষ্ট হয় এবং ফসলের অবশিষ্টাংশ খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার, স্নায়ুবীয় সমস্যা, কিডনির মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। এছাড়া কীটপতঙ্গরা কীটনাশকদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ফলে কি হয় না, উৎপাদন কমে যায়। এইটুকু তোমরা সুন্দর করে মুখস্থ করে লিখে আসবে। এরপর হচ্ছে 4 দাগের প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো প্রত্যেকে, ভালো প্রশ্ন একটা, যে কলকাতার যে কোনো দুটি দর্শনীয় স্থানের নাম। আচ্ছা স্যার, আমি কি এই দুটোই লিখবো? না, তোমার যদি অন্য কিছু জানা থাকে বা তুমি অন্য কোনো বই থেকে আরও কিছু সংগ্রহ করে থাকো, তুমি সেটাও লিখতে পারো। ঠিক আছে, তো আমি যে দুটো দিয়েছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক আছে, একটা বিখ্যাত স্মৃতিসৌধ, এটা কিন্তু শ্বেত পাথর, তার সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। আর একটা হচ্ছে হাওড়া ব্রিজ, এটা হচ্ছে কোথায়, এটা কলকাতার প্রতীক স্বরূপ। ঠিক আছে, এটা হুগলি নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, হাওড়া ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? হুগলি নদীর ওপর অবস্থিত। তাহলে কলকাতার দুটি দর্শনীয় স্থান। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সাম্যটিক পরীক্ষার সম্পূর্ণ একটা প্রশ্নপত্র, গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, ইম্পর্টেন্ট প্রশ্ন ও তার উত্তর। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পার্ট 2 ভিডিওতে।